আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বর্তমান যেই পরিস্থিতি, এই পরিস্থিতি দেশের পরিস্থিতির বিষয়। আসলে আমরা বর্তমান যেই মধ্যে আছি, আসলে খুব ভালোর মধ্যে নাই, আমরা খুবই খারাপের দিকে আছি। দেশটা আসলেই একটা বিতর্কর দিকে দেশটা চলে যাচ্ছে দিনের দিন। আজকে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদেরকে, বসুন্ধরা সাংবাদিকদেরকে ওপেন হুমকি দিচ্ছে। এই যে এইভাবে একটা গণমাধ্যমকে হুমকি দেওয়া, মানে আসলে এটা একটা বিশালই টাফ ব্যাপার। যারা গণমাধ্যমকে হুমকি দিতে পারে প্রকাশ্যে, তারা দেশে যে কোনো অকারেন্স অবশ্যই ঘটাতে পারে। এটা আমার মনে হয় জাতির বোঝার বাকি নাই। কারণ এইভাবে যদি গণমাধ্যমকে হুমকি দিতে পারে ওপেন, তাহলে তারা অন্তরালে এবং আড়ালে থেকে তারা আরও অনেক কিছুই করতে পারে। আর এইভাবে ভয়ভীতি দেখিয়ে দেশের জনগণকে তারা চাচ্ছে মানে নিস্তব্ধ করে রাখতে এবং ক্ষমতা এইভাবে দীর্ঘস্থায়ী করতে। মানে নির্বাচন দিবে বলবে, কিন্তু তারা নির্বাচন দিবে না, এটাই তাদের দিক নির্দেশনা দেখা যাচ্ছে। কারণ বসুন্ধরা গণমাধ্যম কর্মীদেরকে হুমকি দেওয়া, এই যে একটা বিষয়, আসলে এটার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া দরকার ছিল হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে, কিন্তু সেটা আজকে আইন তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারছে না। তো এতে বোঝা যাচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে যে দেশবিরোধী চক্রান্তকারীদের হাতে এখন দেশটা। এই ইনুস সরকার, জঙ্গিদের সরকার, তারা জঙ্গিবাদ সৃষ্টি করে দেশে লুটপাট করে তারা চাচ্ছে দেশটাকে লুটে পুটে খাচ্ছে। আর জনগণ নিরীহ অসহায় মতো ভুগছে। আজকে জনগণ কোনো বিচার পাচ্ছে না। দেখেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু একটা মানুষের আস্থা ছিল যে একটা অন্যায় দেখলে বা হলে সেটা একজনের কাছে একটা বিচার নিয়ে যেতে পারছে, একজন প্রতিনিধি পাইছে, একটা আশার আলো ছিল যে একটা বিচার পাওয়া যাবে। কিন্তু এখন বর্তমানে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। মানুষ ভরসা পাচ্ছে না যে কার কাছে যাব, এই ভরসাটা মানুষ পাচ্ছেন না। আর মানুষ দিনার দিন আওয়ামী লীগের দোসর হিসাবে চিহ্নিত হয়ে যাচ্ছে, যাকে না তাকে আওয়ামী লীগের দোসর হিসাবে চিহ্নিত করা হচ্ছে, মব জাস্টিস হচ্ছে। এই যে এগুলো হচ্ছে, আসলেও কি আমাদের দেশের কি আইন আছে? আমার তো মনে হয় আইনের সুশাসনের ব্যবস্থা আসলেই নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এইভাবে কোনো দেশই চলতে পারে না, কোনো জাতি এভাবে টিকতে পারে না। তবে বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে বা যেদিকে যাচ্ছে, আমার মনে হয় গৃহযুদ্ধ দিকে অতি নিকটই চলে যাবে। আর এই গৃহযুদ্ধটা যদি লেগে যায়, তখন একটা মানে তারা আরও বেশি এই লুটপাট করতে সুযোগ পাবে এবং ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখার সুযোগ পাবে। তারা সেইটাই চাইতেছে।
যদি তারা সেটাই না চাইতো তাহলে সঠিক বিচার অবশ্যই করত। তারপরে দেখেন আজকে যে যারা প্রথমত যে ছাত্রগুলোকে শহীদ দেখানো হয়েছে তারা কিভাবে আসলো ফিরত। আবার একটা মানুষ যদি শহীদ হয়ে যায়, মারাই যায়, তাহলে তারা আবার কিভাবে ফিরে আসে? তো যেখানে শহীদ হওয়ার পরেও আবার ফিরা তারা আসে, এই সুযোগ সুবিধা ভোগ করে, তাহলে এখানে আমার তো মনে হয় জাতির আর বোঝার বাকি নাই যে তারা এটা ষড়যন্ত্র ছিল। একটা ষড়যন্ত্র করে দেশের সাধারণ ছাত্র জনতাকে বোকা বানিয়ে এই আন্দোলনটা তারা চাঙ্গা করে সরকারকে পতন ঘটিয়েছে। এটা আর মনে হয় বোঝার বাকি নাই জাতির। তাই সেই জন্য আমি জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা এখনও সময় আছে, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর না হয়তো কেউই ভালো থাকতে পারবেন না। কারণ যেভাবে শুরু হয়েছে মগতন্ত্র, লুটপাট, মানুষ হত্যা, এগুলা আসলে এইভাবে কোনো জাতি, সুস্থ কোনো জাতি বাঁচতে পারে না এইভাবে। এই দেশটাকে বাঁচাতে হলে আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়াতে হবে। একমাত্র এই আওয়ামী লীগই পারবে এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিচার করতে, আর কোনো দলই পারবে না। কারণ বিগত সরকারগুলোর আমলে আমরা দেখে আসছি এ পর্যন্ত অনেক সরকারই সামরিক আইন জারি করে ক্ষমতায় আসছে, ক্ষমতা দখল করে, খুন করে, নেতাদের খুন করে। যেমন আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার সহ হত্যা করে, খন্দকার মোস্তাকের নেতৃত্বে হত্যা করে, সামরিক আইন জারি করে জিয়াউর রহমান ক্ষমতায় আসে, বিএনপি নামে দল গঠন করে। তারপর এরশাদ আসে, সেও সামরিক আইন জারি করে ক্ষমতায় আসে। তারপর জাতীয় পার্টি দল গঠন করে। আজকে আমরা বর্তমানে এই ছাত্র সমন্বয়করা, এই দেশবিরোধী চক্রান্তকারীরাও দেখতেছি, তারাও এই সাধারণ ছাত্র জনতা, পুলিশকে হত্যা করে, মেডুক্লান প্ল্যান করে, মাস্টারমাইন্ড প্ল্যান করে তারা আন্দোলন করে সরকারকে হটিয়ে তারা আজকে এনসিপি নামে দল গঠন করছে, নাগরিক পার্টি গঠন করছে। তাই পূর্বে যে আমরা দেশবিরোধী যে ষড়যন্ত্রটা, সেটাও আমরা আবারও দেখতে পেলাম। আর এবার যারা আসছে, এরা যে এনসিপি দল গঠন করছে, এই সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীরা, আসলে তারা এই দেশের কখনই ভালো চায় নাই, আর ভালো চাবেও না। তারা পাকিস্তানি দোসর হয়ে গেছেন। তারা পাকিস্তানের দোসরদের এজেন্ট বাস্তবায়িত করার জন্য তারা এইভাবে দেশে একটা গ্যাঞ্জাম লাগিয়ে আগুন সন্ত্রাস করে তারা ক্ষমতায় আসছেন। এখন তারা চাচ্ছেন সেই পাকিস্তানের দুঃশাসনের ব্যবস্থা করে দেশ চালাতে। যেমন পাকিস্তান পিরিয়ডে বলেছিল যে আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের পক্ষে যারা আছে, তাদেরকে এক এক করে ধরে হত্যা করা, তাদের বাড়িঘর লুটপাট করা, নারী নির্যাতন করা, এগুলো তাদের এই পাকিস্তানের কাজ ছিল, পাকিস্তানি দোসরদের কাজ ছিল। ঠিক এখন বর্তমান দেশে সেরকমই চলছে, আমরা দেখতে পাচ্ছি। কারণ নাবালক শিশু পর্যন্ত আজকে রেহাই পাচ্ছে না নারী ধর্ষণ থেকে। এই যে একটা কালচার,
এই কালচারটা আসলেও এই পাকিস্তানের কালচার, পাকিস্তানের দুঃশাসন এখন চলছে। তাই এই জন্য আমি দেশ ও জাতিকে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, আর না হয়তো এই দেশ আরও ধ্বংসের দিকে চলে যাবে। তারপরে এই যে ছাত্রগুলা মারা গেল, যারা আমরা দেখলাম যে ছাত্রগুলা মারা গেল, আজও পর্যন্ত কোনো একটা ছাত্রর ময়নাতদন্ত সঠিকভাবে হলো না। কারণ তারা কোন বুলেটে মারা গেছে, কোন অস্ত্রের আঘাতে মারা গেছে, এই ধরনের কোনো আজও পর্যন্ত আমরা কোনো সঠিক তদন্ত পাই নাই, দেখতে পারি নাই। এবং আবু সাঈদ সর্বপ্রথম মারা গেল, যে পুলিশের গুলিতে মারা গেছে, সেটা দেখছি উনি যে বুক টান করে হাত উঁচু করে দাঁড়িয়েছিল, পুলিশ তাকে গুলি করেছিল কিন্তু অন্তত 10 মিটার দূরে থেকে। কিন্তু সেখানে যেই দূরত্ব পরিমাণ থেকে গুলি করা হয়েছে, এই পরিমাণ দূরত্ব থেকে যদি রাবার বুলেট দিয়া আঘাত গুলি করা হয়, তাহলে একটা মানুষ সর্বোচ্চ সে আহত হতে পারে, কিন্তু তার মৃত্যু হবে না কখনো রাবার বুলেটে। আর যদি কাছের থেকেও করে, তাহলে তার একটু ক্ষয়ক্ষতি বেশি হবে, রক্তক্ষরণ হবে, বুলেটে আঘাতে কিছু অংশ হয়তো ফেটে যাবে শরীরের, এরকম, কিন্তু সে মারা যাবে না। কিন্তু সেখানে আবু সাঈদ যে গুলি করার পরে সে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে যে তাকে নিয়ে গেল ছাত্ররা ধরে উঠায় নিয়ে যাওয়ার পরে তাকে 5 ঘন্টা কোথায় রাখলো, আর তার কানের পিছন সাইড দিয়ে, মাথার পিছন সাইডে যে আঘাত ছিল, সেই আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েই সে মারা গেছে। তাহলে এই আঘাত কে করলো, কোথায় থেকে আসলো? পুলিশ তো তার মাথায় আঘাত করে নাই, তাকে বাড়িও দেয় নাই, আর তাকে গুলি করার পরে সে পড়ে যাওয়ার পরে পুলিশ তো তাকে ধরে নাই, ওখানে কেউ জানায়। তাহলে এই 5 ঘন্টা কোথায় ছিল, তাকে কোথায় রাখা হয়েছিল, কেন 5 ঘন্টা পরে তাকে হাসপাতাল নেওয়া হলো? এবং এই মাথার পিছনে, কানের সাইডে মাথার পিছনে কোথায় থেকে আঘাত আসলো, এই এত রক্তক্ষরণ কিভাবে হলো, আমরা কিন্তু সেটার তদন্ত এখনও সঠিকভাবে পাই নাই। তবে আমার মনে হয়, যদি আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন সংস্থার কাছে আমি আহ্বান করছি, অনুরোধ করছি যে আপনারা এই তদন্তগুলো সঠিকভাবে একটু করেন। সঠিকভাবে তদন্ত করলে দেখা যাবে এখানে আসল রহস্য বেরিয়ে আসবে, কারা এই আবু সাঈদকে মারল এবং আবু সাঈদের মতো আরও ছাত্রকে কারা মারল, এগুলো সবই বেরিয়ে আসবে। সেজন্য, কারণ বর্তমান এই আমাদের দেশের যেই বর্তমান সরকার, অন্তর্বর্তীন সরকার, ফ্যাসিস্টের রূপে ডাবল ফ্যাসিস্ট, অবৈধ ইনুস সরকার, এবং এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী এনসিপি দলের নেতারা, দেশবিরোধী চক্রান্তকারীরা যেই চক্রান্ত আঁকছে চক্রান্তর, এই চক্রান্তর ছক অবশ্যই ধরা পড়বে। সেজন্য আমি আন্তর্জাতিক মানবতা কমিশন এবং আন্তর্জাতিক মানবতা বিরোধী সংস্থার কাছে এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা দয়া করে এগুলোর সঠিক তদন্ত করেন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। অবশ্যই সঠিক তদন্ত হলে এখানে শেখ হাসিনা নির্দোষ হয়ে যাবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগও নির্দোষ প্রমাণিত হবে। এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে আইনের আওতায় সহজেই আনা যাবে, কারণ এইভাবে মিথ্যা দিয়ে একটি বিচার করা যায় না। যেখানে অনেক সমন্বয়কই তারা জবানবন্দি দিয়েছে,
যে আমরা যদি সঠিকভাবে আন্দোলন করতাম, আইন মেনে আন্দোলন করতাম, তাহলে সরকার পতন ঘটানো সম্ভব হতো না। তারা যদি মেট্রো রেলে আগুন না দিত, বিটিভি ভবনে আগুন না দিত, এই হামলাগুলো তারা যদি না করতো, আগুন সন্ত্রাস যদি তারা না করতো, থানা লুটপাট যদি তারা না করতো, তাহলে এই সরকার পতন করানো সম্ভব হতো না। ইতিমধ্যে অনেক সমন্বয়করাই এবং বিভিন্ন দলের অনেক নেতাকর্মীরাই এই স্বীকৃতিগুলো দিয়েছেন। দেওয়ার পরও আজকে আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনালে, মানবতাবিধি অপরাধ ট্রাইব্যুনালে আজকে এই তাদের এই ইউনূস সরকারের আইনজীবী তাইজুল ইসলাম উনি বলেছেন, স্পষ্টভাবেই উনি বলেছেন যে শেখ হাসিনার নির্দেশে বিটিভি ভবনে আগুন দেওয়া হয়েছে, মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে এবং থানায় লুটপাট করা হয়েছে। এই যে উনি এই যে মিথ্যা বলছেন, যেখানে ছাত্র সমন্বয়করা, বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা স্বীকৃতি দিয়েছেন যে তারা কিভাবে আন্দোলন করেছেন, তারা আগুন সন্ত্রাস এবং এগুলো না করলে, আগুন না দিলে, মানুষ হত্যা না করলে, পুলিশ হত্যা না করলে এই আন্দোলনে সফল হতো না। ইতিমধ্যে অনেকেই এই বক্তব্যগুলো দিয়েছেন। এই বক্তব্যগুলো দেওয়ার পরে, স্বীকারোক্তি দেওয়ার পরেও সেই অভিযোগগুলো আজকে তাইজুল ইসলাম উঠে বলছেন যে এগুলো শেখ হাসিনার নির্দেশে করা হয়েছে। তাহলে শেখ হাসিনা কি, কেউ কি চায় যে, আমি একটা জাতির কাছে প্রশ্ন এটাই যে কেউ কি চায় নিজের ঘরে নিজে আগুন দিয়ে সেই আগুনের মাঝখানে খাড়ায় পুড়া মরতে? কখনোই না। কোনো ব্যক্তি চায় না নিজের মাথায় নিজে বাড়ি দিয়া মাথা ফাটাতে, এটা কেউই চায় না। তাহলে অবশ্যই শেখ হাসিনাও এগুলো চায় নাই। যদি শেখ হাসিনা এগুলো চাইতো, ছাত্রদেরকে হত্যা করার যদি ওনার পরিকল্পনা থাকতো, তাহলে উনি দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিতেন। কিন্তু উনি দলীয় নেতাকর্মীদের কাউকে নির্দেশ দেন নাই এবং পুলিশকেও নির্দেশ দেন নাই। যদি পুলিশ সেনাবাহিনীকে উনি নির্দেশ দিতেন তাহলে অবশ্যই, কারণ সে সরকার প্রধান ছিল, একটা সরকার প্রধানকে দেশ টিকিয়ে রাখতে হলে এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে হলে সে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে সে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে সে থাকতে পারত, কিন্তু সে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ না করে সে সরে গেছে। যে না, রাজনীতি হইল দেশের জনগণের উন্নয়নের জন্য। তো উন্নয়নের জনগণই যদি না থাকে, তাহলে আমি কার জন্য রাজনীতি করব? কার জন্য উন্নয়ন করব? আমি তো জনগণ মাইরা রাজনীতি করতে রাজি নাই। উনি সেটাই চেয়েছে, এই জন্যই উনি সরে গিয়েছেন। আর আজকে তার নামে যে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, সেজন্য আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানবাধিকার কমিশনের কাছে আমি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সঠিকভাবে একটু তদন্ত করেন। এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে আমাদের দেশটাকে বাঁচান। কারণ এই বর্তমান যেই ফ্যাসিস্ট, ডাবল ফ্যাসিস্ট সরকার, এই সরকারের দ্বারা ন্যায় বিচার কখনোই সম্ভব না। আবার আমাদের মালয়েশিয়াতে যে জঙ্গিদেরকে ধরা হয়েছে, মালয়েশিয়া সরকার বলেছে যে জঙ্গি তারা, অথচ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ডাইরেক্ট অস্বীকার করেছেন যে কোনো জঙ্গি নাই। কিন্তু যে বর্তমান দেশের যেই পরিস্থিতি, যেই দৈনিক মানুষের গড়ে হামলা, ডাকাতি, চুরি ডাকাতি, খুন, সন্ত্রাস, রাহাজানি, নারী দর্শন, শিশু দর্শন, এগুলো হচ্ছে দৈনিকই আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে মসজিদে হচ্ছে, মসজিদের ভিতরে মানুষ দৌড়ে গিয়ে আশ্রয় নিছে, সেই মসজিদই হত্যা করা হয়েছে কোবায়া। তারপরে নামাজ পড়া অবস্থায় জায়নামাজে উপরেই হত্যা করা হয়েছে। তারপরে শিশু, নারী দর্শন, এগুলা দৈনিকই হচ্ছে।
মসজিদের ভিতরে শিশুকে মেরে মসজিদের গ্রিলে ঝুলায় রাখছে, তা এগুলো কি জঙ্গি হামলা না? অবশ্যই এগুলো হলো জঙ্গি হামলা। আর এই যে দেশে জঙ্গি হামলা হচ্ছে চলছে, ঠিক আছে, সেগুলোকে সরাসরি আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অস্বীকার করে ফেললেন। আসলে তারা তো অস্বীকার করবেই, কারণ তারাই তো এই জঙ্গিদের সরকার, তারা জঙ্গিদেরকে লালন পালন করছে, এই জঙ্গি দিয়ে তারা আজকে ক্ষমতায় আসছে, তা তারা তো জঙ্গিদের সমর্থন করবেই। এদেশের শীর্ষ সন্ত্রাসীদেরকে তারা মুক্তি দিয়ে দিল। কোনো বিচার নাই, আচার নাই, আদালত নাই, জেরা নাই, কোনো কিচ্ছু নাই, নির্বিচারে এদেশের শীর্ষ সন্ত্রাসীদেরকে তারা মুক্তি দিয়ে দিল। তাহলে এটা কি বোঝা যাচ্ছে? যে তারা একটি জঙ্গিবাদ সরকার গঠন করতে চাচ্ছে, দেশটাকে সেই পাকিস্তানি দুঃশাসনে পরিচালনা করতে চাচ্ছে। তাই সেই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা একতাবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, দেশটাকে বাঁচান। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন, আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, ভালো কিছু বলতে পারি, ভালো কিছু করতে পারি। আরেকটি কথা, এই দেশটা বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হয় স্বাধীন বাংলাদেশ। এই দেশ 30 লক্ষ শহীদদের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ। এই দেশ 30 লক্ষ শহীদদের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ। এই দেশ 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ। এই দেশ সকল ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ। এই দেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। এই দেশ মুক্তিযুদ্ধের সপক্ষে স্বাধীন বাংলাদেশ। এই দেশ আমাদের সর্বস্তরের সচেতন জনগণের বাংলাদেশ। এই দেশ 72-এর সংবিধান অনুসারী রচিত বাংলাদেশ। এই দেশ আপনার আমার সকলের বাংলাদেশ। আজকে এই পর্যন্তই, এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।